তার ভাই আমাকে অফার করে, আমি 8 দিনে ভর্তি, যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেন। তখন আমি কি ধরি, তোমার কি মানুষ? আমি তোমার ভাইয়ের বাচ্চা ডেলিভারির জন্য হসপিটালে মরা বাচ্চার সাথে লড়তেছি, আর তুমি আমাকে 1 লক্ষ টাকা অফার করো। এই পর্যন্ত 2 লক্ষ টাকা হসপিটাল চলে গেছে। আমি 2004 সালে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়। তো সে সংসারে আমার 2 ছেলে। তো ওর প্রবলেম ছিল, মেনলি প্রবলেম ছিল মেয়েদের সাথে রিলেশনটা বেশি ছিল। আমি অনেকভাবে ট্রাই করছি কিন্তু আমি পারিনি, আমার ভরণ পোষণ সে দিচ্ছে না। তো বাধ্য হয়ে আমি আমার জবটা শুরু করি। তো জবটা শুরু করতে করতে মানে আমার টার্গেট ছিল যে আমি ওকে ডিভোর্স দিব। তো এর মধ্যে আমি বসুন্ধরা সিটিতে জব করি একটা ব্র্যান্ডে। আরেকজনের সাথে পরিচয় হয়, সে হলো আরেকটা শোরুমের ম্যানেজার ওই কোম্পানিরই। তো করোনার সময় তখন সে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমি রিসিভ করলাম। রিসিভ করার পর হাই হ্যালো কথাবার্তা। তো এর মধ্যে কিন্তু তখন পর্যন্ত হাজবেন্ডের সাথে ছিলেন? হ্যাঁ, হাজবেন্ডের সাথে ছিলাম আছে, কিন্তু ভালো সম্পর্ক ভালো না, এটা সবাই জানতো। আচ্ছা, এটা সবাই জানতো। তো তখন কোভিডের সময় তার সাথে হাই হ্যালো কথাবার্তা বলতে 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 প্রায় অনেকটা গভীরভাবে তার সাথে আমার সাথে কথাবার্তা হয়ে যায়। তখন আমি তাকে বলি, দেখেন আমি যতই ভালো থাকি যাই থাকি, আমি কিন্তু আমার নিজের ভাইয়ের জন্য কিন্তু একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে আনবো না। তো আমার থেকে আপনি দূরে থাকেন, যেহেতু আপনি আনম্যারিড আর আমি বিবাহিত, আমার সন্তান আছে, আপনি আমার জন্য হয়তো আগে বাড়বেন, কিন্তু আমার বেবিকে তো আপনি একসেপ্ট করবেন না। তো তারপরও সে না না না, তা আমার পিছে লেগেই আছে, কান্না কাটি। তখন সে বলে, তোমার 2টা কেন, 10টা ছিল থাকলো, আমার প্রবলেম নাই। তখন আমি বললাম যে না, এটা হয় না, এটা কখনই হয় না, এটা থেকে শুধু শুধু কষ্ট পাবেন, আপনি দূরে থাকেন। তারপর কোভিডটা নর্মাল হলো, সিটি ওপেন হলো, সে আসলো, আমি আসলাম। তার সাথে আমার মানে প্রথম দেখা, এর আগে তো দেখা হয়েছে, কিন্তু এই যে রিলেশনের পর্যায়ে তার সাথে আমার প্রথম দেখা। তো দেখার পর কথাবার্তা হলো, আমার বড় ছেলের সাথে ও কথা বললো আইসা, যে দেখো তোমার আম্মুকে আমি কখনোই কষ্ট দেব না। সে হাত ধরা তাকে কমিটমেন্ট করছে, তোমার আম্মুকে আমি কখনোই কষ্ট দেব না, এটা তুমি আমার থেকে মানে লিটল ক্রিয়েট থাকো, তো তুমি তোমার ভরসা রাখতে পারো আমার কাছে, তোমার আম্মুকে কখনোই কষ্ট দেব না। আপনি কিন্তু তখনও ডিভোর্স না। তো তখন একটা পর্যায়ে হলো কি, তার পরামর্শে যে তুমি ওকে ডিভোর্স দাও, ডিভোর্স না দাও আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তো আমি তো আগেতেই জানি যে তাকে আমি ডিভোর্স দেবো, কারণ সে আমার সন্তানের ভরণ পোষণ দিচ্ছে না। তো সে আমাকে কি করলো, ডিভোর্স নেওয়া হলো, তার হাজবেন্ডের ডিভোর্স দিলাম। আমার স্বামী তখন ওই বাসা ছেড়ে চলে যায়, আর আমি আমার 2 ছেলে ওই বাসাতেই থাকি। চলে যাওয়ার পর সে অনেকভাবে ট্রাই করছে, কিন্তু আমি সেটা একসেপ্ট করিনি, কারণ ও যে আমার মাথা, তো সে সাপোর্ট দেওয়ার মতো। তারপরও আপনার প্রথম স্বামী অনেকবার চেষ্টা করেছে আপনার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য, কিন্তু আপনি তখন আর তাকে পাত্তা দেননি, কারণ সে আমাকে আশা ভরসা সে আমাকে দিছে, তো ভালো কথা। তো এর মধ্যে সে একটা বাড়ি নিল, তার বাসা আমার আসা যাওয়া করি। আমি আমার বাসাতেই ছিলাম, মানে রাত যাপন করতাম না, এমনি জাস্ট আসা যাওয়া করতাম। করলাম। এর মধ্যে ওর ফেসবুক আইডি প্রোফাইল পিকচারে আমার আর ওর নাম দেওয়া। পুরো কোম্পানির লোকে জানা যায় যে ওর সাথে আমার সাথে রিলেশন, জানাজানি হয়ে যায়। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই একটা ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে। তো সে তখন তাকে অফার করে যে আপনি জব করবেন যদি আপনি ওকে বিয়ে করেন, বিয়ে করলে আপনি জবটা করতে পারবেন, না হলে জবটা করতে পারবেন, আপনি ছেড়ে দিতে হবে। সে কি করলো, সে কোম্পানি থেকে চলে গেল। সে আমাকে বললো আমি আর তোমার সাথে আগাতে পারবো না। তো আমি তো মানসিক, আমার আম্মু তখন আমাকে অনেক মানে এক প্রকার ত্যায্য করে দিয়েছে আমার ফ্যামিলি, যে তোমার হাজবেন্ড যাই করুক, তোমার খাওয়া থাকার জায়গা তো তোমাকে দিছিল, সে যাই করুক, কিন্তু তুমি এই ছেলে কথা শোনা, তুমি তাকে ডিভোর্স করলা, এখন এই ছেলেটা চলে গেল, এখন তুমি কি করবা? তো যাই হোক, সে তো চলে গেল। আমি তো পুরা একদম আমার দিন দুনিয়া সব শেষ, কারণ আমি জবও করতে পারতেছি না। কিছু কিছু মেয়েরা ভালো বলতেছে, বেশিরভাগ মেয়েরা কিন্তু খারাপ বলতেছে, ওই যে খায়ালা চলে গেছে, এই ধরনের ব্যাড কমেন্টস আমাকে করতেছে, যার কারণে আমি জবটাও করতে পারতেছিলাম না। আমার মাও গেল, আমার হাজবেন্ডও গেল, আমার জবও গেল, সবকিছু গেল। এর মধ্যে 10-12 দিন পরে আবার যোগাযোগ করে যে দেখো আমি আমার ফ্যামিলির কারণে বাধ্য ছিলাম, কিন্তু আসলে তোমার কেমন কষ্ট দিছি, আমাকে মাফ করে দাও, আমি আবার রিলেশনটা আগে বাড়তে চাই। তো আমি তো রাজি, কারণ আমি তোর জন্যই তো সবকিছু ছাড়ছি। তো বলছে ঠিক আছে, আবার কন্টিনিউ শুরু। তো এখন তো তাকে এভাবে বলা যায় না যে এইভাবে থাকো। তো সে কি করলো, একটা কাজে না তার বাসায় নর্মালি 1 লক্ষ টাকা বসে একটা কাবিন দিয়ে বিয়ে করলো, কিন্তু ওই কাগজ আমাকে সে দেয়নি, আমিও তার কাছে চাইনি, কারণ সে অন্ধবিশ্বাস সবসময় তাকে আমি করছি। তো কাবিন করার পর সে আসা যাওয়া করতো। তো এরকম করতে করতে আমার এরকম প্রেগনেন্ট ধরা পড়লো, আমার যারা প্রেগনেন্ট 1 মাসের প্রেগনেন্ট। তো আমি তারে বললাম যে এরকম আমি তো প্রেগনেন্ট। তো বললো কি দেখো আমি তো তোমাকে বাসায় নিয়ে যাব, তো এর মধ্যে তোমাকেই তো মানবে না, এর মধ্যে বেবিকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, তো তুমি এটা অ্যাভয়েড করে ফেলো। তো এর মধ্যে কি করলো, ওই ফোনটা অফ করে দিল। ফোন চুরি হয়ে গেল নাকি, প্রায় 3 দিন পর্যন্ত ওর ফোন অফই। তো তার ছোট ভাইকে আমি ফোন দিলাম, ভাইকে বললাম যে তোমার ভাই কই?
বলে আমার ভাই তো কেন, আমার ভাইকে আপনি কেন খুঁজতেছেন? আমি কেন খুঁজতেছেন মানে আমি প্রেগনেন্ট, তোমার ভাই আমাকে বিয়ে করছে, তোমার ভাইয়ের নাম্বার বন্ধ আজকে 4 দিন যাবো, তোমার ভাই কই? না এটা হতেই পারে না। হতে পারে না মানে তুমি, আমি স্ক্রিনশট পাঠাইতেছি, তোমার ভাইয়ের সাথে কনভারসেশন হচ্ছে, কথা বলছি, সেগুলো পাঠাইতেছি, দেখো। তো গেল তাদের আশেপাশে, যখনই তার এলাকা কাউকে পাইতাম তাকে আমি নক দিতাম, জানাইতাম, মানে চেষ্টা করতাম সে কই বের করার জন্য। তার এলাকার একজন ভাই আমাকে এরকম মেসেজ করলো যে আপু কোনো কিছু কাহিনী করেন না, ওর আপনি যমুনা ফিউচার পার্কে পাবেন, ও যে কোম্পানিতে জব করে ওই কোম্পানিতে আছে, আপনি সেখানে যান। তার ভাষ্য মতো আমি সেখানে গেলাম। হ্যাঁ দেখি সে স্যারে দিব্যি কাউন্টারে বসে সুন্দর কথা বলতেছে। তো যাওয়ার পরে সে বের হয়ে এসে ও আমার পা ধরে, আমার চাকরিটা তুমি খায় না। তো আমি বললাম আমার সাথে কেন করলি এরকম, কেন এরকমটা করলি? সে আমাকে বলতেছে আমি ভাবছি তুমি মারা গেছো, সে ভাবছে সে আমি মারা গেছি, এই কারণে ভয় সে ফোনটা অফ করে রাখছে। তো কি করলাম, আমি বললাম তোর মানি ব্যাগ দে। তো মানি ব্যাগ না দাস, আমি এখন তোর নামে কমপ্লেন করবো। কমপ্লেন করতে তুই বুঝোস তো ব্র্যান্ডেরও ক্ষতি তোরও ক্ষতি। তো আমি বললাম তুমি তোমার মানি ব্যাগটা দাও। দেওয়ার পর তার আইডি কার্ড নিয়ে আমি বাসা চলে আসলাম, আর যে সিম গুলো বন্ধ করছে সেই সিম গুলো নিয়ে আমি চলে আসলাম। আসার পর সে কান্নাকাটি, সিম গুলো ওপেন করো না, আমার বাবা মা ফোন দিবে। আমি তো আয়সা নিয়ে যাও। তো সে আয়সা নিয়ে যাওয়ার যখন রেডি হলো যে আয়সা নিয়ে যাবে, তখন আমি এলাকায় কিছু মানুষকে ডাকলাম, গণ্যমান্য মানুষকে ডাকলাম, কিছু আমার আত্মীয় স্বজনকে ডাকলাম। সে অ্যাকচুয়ালি আসছিল তার আইডি কার্ড নেওয়ার জন্য, সে বাসা আসছিল। তখন আমি তাকে 10 লক্ষ টাকা কাবিন বসা, তাকে আমি বিয়ে করি। বিয়ে করার পর সে রাতে সেখানে ছিল, থাকার পর সে ওদিনই আবার পালা যায়, সেদিনই পালা যায়। তখন সে কোম্পানি ছেড়ে চলে যায়। সে ডাইরেক্ট বলে অস্বীকার তার বাচ্চা না। তো এর মধ্যে অনেক কিছু হয়েছে। আমার আম্মা আসলো, আমার আম্মা এসে এরকম কান্নাকাটি, কেন তুমি এই কাজটা করলা, অনেক কিছু হইলো। তাকে অনেক রিকোয়েস্ট করলো আমার আম্মু যে দেখো যা হয়েছে না হয়েছে বাদ দাও, এখন আমার মেয়েটা পাশে এসে দাঁড়াও, ও তো জব করে না। সে কোনোভাবে কোনো কথাতে রাজি না। তো গেল, এর মধ্যে আমার অবস্থা খুবই খারাপ। আমাকে মাউতার হসপিটাল বলেন, ন্যাশনাল হসপিটাল বলেন, মানে ঢাকাতে যে বড় বড় হসপিটাল, শুধু ঢাকা মেডিকেল ছাড়া সব হসপিটাল ফেরত দিয়ে দিচ্ছে যে আমি বাঁচবো না, আমার প্রবলেম আছে, ভিতরে প্রবলেম আছে, বাচ্চারা বাঁচবে কিন্তু আমি বাঁচবো না। আমার বাচ্চা ওর সময় 10 ব্যাগ রক্ত লৌটিতে নিয়ে গেছে, আমি বাঁচবো না। আমার মায়ে কাপড় রেডি সহকারে করছে যে আমি মারা যাব, যে আমাকে কখন কোন বাসায় কোন অবস্থানে দাফন করবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আমার জানের সিকিউরিটি নেই, ও বাঁচবে কিন্তু আমি বাঁচবো না। আমার মা আমার বোন অনেক চেষ্টা করছে যে একটু পাশে এসে দাঁড়াও, তোমার টাকা পয়সা আমরা চাই, একটু বাঁচবে না, অস্বীকার, তার বাচ্চা না। তার ভাই আমাকে অফার করে, আমি 8 দিনে ভর্তি, যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেন। তখন আমি ধরি তোমার কি মানুষ, আমি তোমার ভাইয়ের বাচ্চা ডেলিভারির জন্য হসপিটালে মরা বাচ্চার সাথে লড়তেছি, আর তুমি আমাকে 1 লক্ষ টাকা অফার করো। এই পর্যন্ত 2 লক্ষ টাকা হসপিটাল চলে গেছে। তো আমি তাদের সাথে টোটাল কন্ট্যাক্ট করা বন্ধ করে দিলাম, যে আমি এখন মানসিকভাবে কোনোভাবে ঠিক না। আমার এত তো টাকা কেটেছে, প্রায় 7 বার আমি 8 দিনে ভর্তি ছিলাম। ভাইয়া জানেন না আমার মা কত যে কষ্ট করে টাকা ম্যানেজ করছে। আমার ভাই নাই, আমার একটা বাবা নাই, 7 বছর আগে মারা গেছে। তাই সে সব কিছু জানে, সে সব কিছু জানার পর আমার সাথে এই ঘটনাটা করছে। মানে কি বলবো আমি বুঝতে পারবো না। আমি অনেক কষ্ট পাইছি তখন, যে আমি বাঁচবো না। আমার সিজার যখন ওটি হয়, তো বেবি হলো, আল্লাহর রহমতে বেবি হলো। বেবি হওয়ার পরে এখন ওর তো ধরতে হবে, এখন তো আমার কিছু করতে হবে না, আমার বাচ্চা হয়ে গেছে। আমার বাচ্চা তো যারা সন্তান না, তো আমার তো কাবিন নামা আছে। তো আমি তার নামে যৌতুকে মামলা দিলাম। সে মামলা লড়লো, প্রায় 9 মাস আমার সাথে লড়ার পর অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে তার নামে। তখন সে আর পারতেছে না, তখন সে আমাকে বলতেছে আমি সংসার করব। তখন তার বাবা চাচা খালু আইসা আমাকে বলে তুমি তো সংসারই করবা, তাহলে করে যাওয়া দরকার কি, তুমি এখানে থাকো, হাজিরা দিয়ে আসো। কারণ আমি যখন দাঁড়াই তখন কিন্তু সে অ্যারেস্ট হয়ে যায়। এ কারণে আমাকে তারা বাবু নিয়ে আটকা রাখলো রেস্টুরেন্টের মধ্যে। ঠিক আছে, আপোষনামা হলো, সংসার করতেছি, ভালো 3 বছর টোটাল ভালো। তো আমার ছেলেও ইনকাম করে, সেও ইনকাম করে। ভাই আপনার আগের পক্ষে 2টা ছেলে একসাথে ছিলেন? সব একসাথে। আপনি কি এখন চাকরি করতেন নাকি? না, আমার তো জব করতেই দিত না। জব করলে আমার আম্মুকে বলতো যে সে দেশে চলে যাবে, আমাকে জব করতে দিত না। সবকিছু বার্নিং ভালো, প্রায় 2-3 লক্ষ টাকা ফার্নিচার তুললাম ওর পরামর্শতেই, যে একটু ঘরটাও একটু গুছাই, যেহেতু সবকিছু নর্মাল। মাঝখানে ইলেকশন হলো না, আমার একটা অসুখ ধরা পড়ে। সে ট্রিটমেন্ট করে না, জাস্ট ডাক্তারখানে যাই, ওষুধ দেয়, কিন্তু টেস্ট আর করানো হয় না। তখন আমার আম্মা এসে রাগ হয়ে তাকে বকাঝকা দেয়। এখন যদি আমার মেয়ে কোন অ্যাক্সিডেন্ট ঘটে জায়গায় দায়ভার কে থাকবো? আমার মেয়ের কিছু হয়ে গেলে তোমাকে আমি ছাড়বো না, এই ধরনের আমার আম্মা তাকে বলছে। বলার পর তার সাথে আমার সাথে কথাবার্তা কইমা যায় আস্তে আস্তে। সে তার মতো, আমি আমার মতো। সে অফিস থেকে আসার পর প্যান খুলে দিয়ে ভাইয়া ধরেন সোফাতে বসলো না, সোফাতে বসে যে মোবাইল হাতে রাত 2টা পর্যন্ত।
তার সাথে কোনো কথাবার্তা আমার নাই। আমি ছাদে থাকলে সেই রুমে ফোন টিপে, আমি যখন রুমে ঘুমা থাকি সে ছাদে ফোন টিপে, এই হলো তার মানে রুলস, মানে এই কয়দিন ছিল। তা সে বলতেছে কি আমার দাদার অবস্থা খুব খারাপ, আমার এরকম তাকে তবা পড়াইতেছে, তো আমি একটু দেখে আসি, তার অবস্থা খুব খারাপ। আমি ঠিক আছে যাও, এইটাই শেষ কথা ভাইয়া তার সাথে আমার সাথে। সে গেল শনিবারে রাতে, আর বুধবারে সে আমাকে কাগজ পাঠাইছে নোটিশ। তখন আমার আম্মু বলতেছে কিসের নোটিশ এটা, খুইলা দেখি তালাকের নোটিশ। তো আমি তো পুরা হ্যাং, এটা কি হলো এটা আমি বুঝলাম না, তালাকের নোটিশ এখানে কেন আসবে? স্বাভাবিক, সে যাওয়ার আগে আমার সাথে সবকিছু নর্মাল ফিজিক্যাল হলো, তাহলে কে এই কাজটা কি হবে? এটা তো আমার সেন্সে আসতেছে না। ওই দিন রাত ঘুম নাই, তাকে আমি সুন্দর সব বয়স দিলাম, দেখো যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করো, আমার ছেলেটার দিকে তাকা, তুমি মাফ করো, ছেলেটাকে এতিম করো না। কারণ আগে 2 ছেলেকে এতিম হয়েছে, তাদের বাবা এলাকাতেই থাকে, তারা জানে যে তাদের বাবা আছে, কিন্তু ও তো বাচ্চা, ও তো বুঝে না। আর তোমার যদি এরকম প্ল্যান থাকতো তুমি আগেই চলে যেতা। তুমি আমার বাচ্চাটা এখন বাবার কথা বলা শিখছে, ও সারাক্ষণ বাবা, ও তোমার জন্য কি তুমি ভালো মতো জানো, এই কাজটা কেন করলো আমার সাথে? তো যাই হোক সবকিছু বাদ দাও, তাকে রিকোয়েস্ট করলাম। সে আমাকে বলতেছে আমি 3 বছর যাবত অনেক নির্যাতন সহ্য করছি, তোমার মা গালাগালি করছে, হ্যান তেন এইসব অনেক আগ্রম বাগ্রম বলতেছে। তার কথা ভিত্তিতে আমি তাকে সরি বলছি, যদি আমার মার অন্যায় থাকে আমি মার এলাকাতেই থাকবো না, তুমি ওয়ারিতে জব করো, সেখানে একটা ছোট বাসা নাও, সেখানেই থাকবো, আমার 2 ছেলে আমার সাথে নেবো না, আমি ছোট একটা রুমে থাকবো, তুমি বাজার করবা, তুমি ভাড়া দিবা, সবকিছু তারা নত স্বীকার করছে, সে কোনোভাবেই রাজি না। আমার দোষটা কোথায়? তুমি যেখানে আসো দয়া করে আমার বাচ্চাটার দিকে টাকা, তুমি ফিরে আসো, সংসারটা তুমি কন্টিনিউ করো। তোমার কাছে আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে আমি অনেক রিকোয়েস্ট করতেছি, তুমি আমার বাচ্চাটার দিকে টাকা হলো, তোমাকে আমি বলছি 1 মাস সুযোগ দাও আমাকে। তুমি তো 3 বছর বলছো যে সহ্য করছো আমার বাচ্চাটার দিকে তাকায়া, তো আমাকে 1 মাস সময় দাও। 1 মাসের মধ্যে না শুধরাইলে এই ভিডিও তো সবাই দেখতেছে, তুমি আমার ছেড়ে চলে যাও। আমি তোমাকে বলছি, এর আগেও বলছি যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, 1 মাস আমাকে সুযোগ দাও, 1 মাস আমার সুযোগ দিয়ে দেখো আমি পরিবর্তন হয় কিনা। মানে আপনি কি ধরনের পরিবর্তনের কথা বলছেন একটু বলুন তো। সে না, আমি মানে আমার অন্যায় তো আমি জানি না ভাইয়া, তাহলে আপনি যে বলছেন যে আমাকে শুধরানোর সুযোগ দাও, এতে সে বলছে আমি নাকি আমার রাগ অনেক, এই জন্য আমাকে কাজ করছে, তারপর আমার আম্মা নাকি তাকে গালাগালি করছে। তো আমি বলছি আমার আম্মার সাথে আমি থাকবো না, আমি আমার আম্মার বাসা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করবো না, তুমি যেখানে রাখবা সেখানে, কিন্তু তোমার গ্রামের বাসা আমি যেতে পারবো না, কারণ এটা অনেক রিস্কের ব্যাপার আছে। কিন্তু সে তো ভালো মানুষ গেল ভাইয়া, তার ফ্যামিলি প্রেশারের কারণে আমাকে এই কাজটা করছে। এখন আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন। আপনি প্রথম সংসারে থাকা অবস্থায় আপনি যে একজনের সাথে সম্পর্ক করলেন, এটা আপনার কাছে কতটুকু ঠিক মনে হচ্ছে? কতটুকু ঠিক মনে হচ্ছে, একদিকে যদি বলি এটা অন্যায়, আরেকদিকে বলি এটা অন্যায় না, কারণ ওই হাজবেন্ড আমার কোনো খোঁজই রাখতো না। ভুল করেছেন, সে খোঁজই রাখতো না, এরকম ভুল করা ঠিক না। যতই খোঁজ না রাখুক, আপনি তার স্ত্রী ছিলেন তখন পর্যন্ত, আপনি তাকে ডিভোর্স দেন নাই, তার ঘরে থাকা অবস্থায় আরেকজনের সাথে আপনি প্রেম করেছেন এবং তার প্ররোচনায় আপনি তাকে ডিভোর্স দিয়েছেন প্রথম স্বামীকে, এবং এটা 16 বছরের একটা সম্পর্ক, এটা ছোটখাটো একটা সম্পর্ক না, এবং সেই ঘরেও আপনার 2টা সন্তান আছে, তারাও বড় হয়ে গেছে। তো এটা একটা আপনার অনেক বড় ভুল ছিল, এবং এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা এই ভুলের মাসুল আপনাকে দিতে হচ্ছে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি এটা কি করবেন। যদি আপোষে আপনাকে নিয়ে সংসার করতে চায় তাহলে তো অবশ্যই করতে পারবেন, আর যদি না সংসার করতে চায় তাহলে আপনি হয়তো বাংলাদেশের আইন অনুযায়ী আইনের আশ্রয় নিতে পারেন। এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার যে অনৈতিকভাবে শুরু হওয়া কোনো সম্পর্ক, আমাদের যে অতিথি উনি এবং যার সাথে পরবর্তীতে সম্পর্কে জড়িয়েছিলেন, দুইজনেই অনৈতিকভাবে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আগে সংসারে থাকা অবস্থায়, এবং যেটার কারণে উনি এখন আরো বেশি করে বিপদে পড়েছেন এবং এটার মাসুল দিচ্ছেন। আমাদের এখানে একটাই যেটা বলার সেটা হচ্ছে যে অনৈতিকভাবে শুরু করা সম্পর্কের পরিণতি কখনোই ভালো হয় না। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালাম।